বন্ধুরা, সাধারণ একটা বাইকের ম্যাক্সিমাম আরপিএম সব থেকে বেশি হলে হয় 12,000, কিন্তু আপনি বিশ্বাস করবেন না, দুকাটি প্যানাগেলি V4 এর ম্যাক্সিমাম আরপিএম হলো 17,000। মানে এই বাইকের ক্রাঙ্কশাফট 1 মিনিটে 17,000 পাক ঘুরতে পারে। 1 সেকেন্ডের হিসাব করলে হয় 283 পাক। এই ভয়ঙ্কর গতিতে এই বাইকের ক্রাঙ্কশাফট ঘুরতে পারে। এই বাইকের ক্রাঙ্কশাফট এত দ্রুত ঘুরতে পারার পিছনে কারণ হলো এই বাইকে ডেসমোড্রমিক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা পৃথিবীতে আর কোনো বাইকে ব্যবহার করা হয়নি। তাই বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এই ডেসমোড্রমিক ইঞ্জিনটা আসলে কী এবং কিভাবে কাজ করে সেই ব্যাপারে একটু ভালোভাবে জানবো। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। এই ডেসমোড্রমিক টেকনোলজিটা 1968 সালে দুকাটি প্রথম তাদের বাইকে অ্যাড করে। তারপর 1980 সাল থেকে আজ পর্যন্ত এই টেকনোলজি দুকাটি তাদের সব বাইকগুলোতে দিয়ে আসছে। প্রথম এই টেকনোলজির ফলে দুকাটির বাইকগুলো এত হাই স্পিডে চলতে পারতো, যেখানে অন্য কোম্পানির অন্য বাইকগুলো তার কাছাকাছি আসতে পারতো না। তাই দুকাটির কাছে সব থেকে বেশি বাইক রেস জেতার খেতাব রয়েছে। এবারে দেখা যাক এই ডেসমোড্রমিক ইঞ্জিনটা আসলে কিভাবে কাজ করে। আমরা জানি ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে পিস্টন থাকে এবং তার মাথায় 2 ধরনের ভ্যালভ থাকে, যে ভ্যালভগুলো দিয়ে সময় মতো ইঞ্জিনের ভিতরে বাতাস এবং পেট্রোল প্রবেশ করে এবং সময় মতো ধোঁয়াটা বাইরে বেরিয়ে যায়। আর এই ভ্যালভগুলোকে সময় মতো খোলার জন্য ভ্যালভের মাথায় ডিম্বাকৃতির একটা ক্যাম লাগানো থাকে এবং বন্ধ করার জন্য ভ্যালভের গায়ে একটা স্প্রিং দেওয়া থাকে। মানে যখন দরকার পড়ে ক্যামটা চাপ দিলে ভ্যালভটা খোলে এবং ক্যামটা সরে গেলে স্প্রিংয়ের চাপে নিজে থেকে ভ্যালভটা বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে সমস্যা হলো, যখন আমরা হাই আরপিএমে ইঞ্জিনকে ঘোরানোর চেষ্টা করব, তখন সেই আরপিএমের সাথে সাথে ভ্যালভগুলো তো তাড়াতাড়ি খুলবে, কিন্তু স্প্রিংগুলো তত তাড়াতাড়ি ভ্যালভগুলোকে বন্ধ করতে পারবে না। মানে ইঞ্জিন যত জোরে ঘুরবে, পিস্টনও তত তাড়াতাড়ি আপ ডাউন করবে, আর সেই টাইমিংয়ের সাথে ক্যামগুলোও ঘুরবে, সেই টাইমিংয়ের সাথে ভ্যালভগুলো টাইম মতো খুলবে। কিন্তু যখন বন্ধ করার সময় আসবে, তখন স্প্রিংয়ের উপরে ছেড়ে দিতে হবে, কারণ স্প্রিং যে টাইমটা নিয়ে বন্ধ করবে সেটাই করবে। সে হাই আরপিএমের সঙ্গে ভ্যালভগুলোকে তাড়াতাড়ি বন্ধ করতে পারবে না, আবার কম আরপিএমের সাথে ধীরে বন্ধও করতে পারবে না। এর টাইমিং ফিক্সড হয়ে থাকবে। এর ফলে কী হবে, যখন অতিরিক্ত আরপিএম বেশি হয়ে যাবে, তখন খোলার টাইমিংয়ের থেকে বন্ধ করার টাইমিং স্লো হয়ে যাবে। আর এটা হলে কি হবে, ভ্যালভগুলো পুরোপুরি বন্ধ হওয়ার আগেই পিস্টন উপরে উঠে যাবে, আর যার ফলে সিলিন্ডারের ভিতরে থাকা বাতাস বা পেট্রোলটা ভ্যালভের ওই ফাঁক দিয়ে কিছুটা বাইরে বেরিয়ে যাবে। আবার এক্সস্ট স্ট্রোকের সময় কিছুটা না জ্বলা ফিউলও বাইরে বেরিয়ে যাবে। এটাকে বলা হয় ভ্যালভ ফ্লো। এই ভ্যালভ ফ্লো হলে মাইলেজও ভালো দেবে না, আবার হাই আরপিএমে গিয়ে পাওয়ার লস করবে, কারণ যতটা ফিউল জ্বলার দরকার ততটা জ্বলবে না। আবার তার থেকে আরও বেশি আরপিএম হয়ে গেলে পিস্টন এবং ভ্যালভ পরস্পরের সাথে ধাক্কা খেতে পারে। এই জন্যই সমস্ত কোম্পানিরা তাদের নিজেদের বাইকে একটা আরপিএমের লিমিটার লাগিয়ে দেয়, যেটা বাইকের ইসিউ বা সিডিআইতে সেট করা থাকে। তারা তাদের বাইকে একটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে এই বাইক এই আরপিএমের বেশি গেলে ভ্যালভ ফ্লো বা পিস্টন ড্যামেজের মতো ঘটনা ঘটতে পারে। তাই জন্য সমস্ত বাইকে সেই বাইক অনুযায়ী একটা লিমিটার লাগানো থাকে। অনেকে কী করে, তাদের বাইকের স্পিড বেশি পাওয়ার জন্য আফটার মার্কেট কোনো সিডিআই বা ইসিউ কিনে নিয়ে তাদের বাইকে লাগিয়ে এই আরপিএমের লিমিটকে বাড়িয়ে নেয়। এটা করাটা একদমই উচিত নয়, কারণ এটা করলে ওই ভ্যালভ ফ্লো বা পিস্টন ড্যামেজের মতো ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, পৃথিবীর সমস্ত কোম্পানিগুলো এই আরপিএমের লিমিটকে বাড়ানোর জন্য অনেক ধরনের চেষ্টা করতে থাকে। অনেকে কী করেছে, ভ্যালভের ওই স্প্রিংয়ের স্টিফনেস বাড়িয়ে দিয়েছে, মানে বেশি শক্ত স্প্রিং ব্যবহার করা শুরু করেছে। আর এই বেশি শক্ত স্প্রিং ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে আরপিএম তো একটু বেশি পাওয়া যাচ্ছে, কিন্তু বেশি শক্ত স্প্রিংকে চাপতে ইঞ্জিনকে বেশি প্রেসার লাগাতে হচ্ছে, যার ফলে অনেকটা পাওয়ার ওখানেই নষ্ট হয়ে যাচ্ছে। তাই এটার একটা খুব সুন্দর সলিউশন খুঁজে বার করেছে দুকাটির ইঞ্জিনিয়াররা, যেটা হলো ডেসমোড্রমিক ইঞ্জিন। এই ডেসমোড্রমিক ইঞ্জিন আর কিছুই নয়, এখানে ওই স্প্রিংয়ের পরিবর্তে 2টো ক্যাম ব্যবহার করেছে। মানে এখানে পুরো স্প্রিং আউট করে দিয়েছে, দিয়ে একটা ক্যামের জায়গায় 2টো ক্যাম লাগিয়ে দিয়েছে। একটা ক্যাম দিয়ে সময় মতো ভ্যালভটাকে খুলবে, তার কাজ মিটে গেলে আরেকটা ক্যাম দিয়ে ভ্যালভটাকে টেনে বন্ধ করবে। এটা করে কি হয়, ইঞ্জিন যত স্পিডে ঘুরবে ক্যামগুলো তত স্পিডে ঘুরবে, আর ক্যামগুলো তত স্পিডে ঘুরলে ঠিক এক্স্যাক্ট টাইমে ভ্যালভগুলোকে খুলবে এবং বন্ধ করবে। এর ফলে এই টেকনোলজিতে সাধারণ স্প্রিংয়ের তুলনায় আরপিএমের লিমিটকে অনেক বাড়ালেও ভ্যালভ ফ্লোর মতো ঘটনা ঘটে না। এই জন্যই দুকাটির ইঞ্জিন অত হাই র্যাপ করতে পারে। কিন্তু এখানেও একটা সমস্যা এসে যায়, এই টেকনোলজিতে ভ্যালভগুলোকে বন্ধ করার জন্য আরও একটা ক্যামশাফট লাগাতে হচ্ছে, মানে আরও একটা এক্সট্রা রড লাগাতে হচ্ছে এবং তার সাথে আবার কিছু এক্সট্রা রকার আর্ম লাগাতে হচ্ছে, যার ফলে তৈরি করার খরচ অনেকটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং ইঞ্জিনটা অনেকটা ভারীও হয়ে যাচ্ছে। মানে বলতে পারেন এসওএইচসি এবং ডিওএইচসি একসাথে। এই জন্য দুকাটি ওজন এবং খরচ কমানোর জন্য একই কনসেপ্ট রেখে সময় সময় ডিজাইন পরিবর্তন করতে থাকে।
কখনো এল প্যাটার্নের রকার আর্ম ব্যবহার করে দুটো ক্যামসাফট ব্যবহার করেছে, কখনো মাঝখানে একটা ক্যামসাফট ব্যবহার করেছে, কখনো 3টে ক্যামসাফট ব্যবহার করেছে। যাই করুক না কেন তারা এই কনসেপ্টের উপরে কাজ করেছে, মানে তারা স্প্রিং ব্যবহার কখনো করেনি। যদিও বর্তমানে অনেক ভালো স্প্রিং টেকনোলজি চলে এসছে যেগুলো ব্যবহার করে অনেক বেশি আরপিএম পাওয়া যায়, কিন্তু দুকাটি তবুও এই টেকনোলজি তাদের বাইকগুলোতে ব্যবহার করে আসছে, কারণ এটা তাদের ঐতিহ্য মনে করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।